তোমাদের রিকোয়েস্টে সিএইচও এক্সামের জন্য ভিডিও নিয়ে এসেছি। তোমরা কমেন্ট করেছিলে অনেকে যে দাদা আমাদের সিএইচও এক্সামগুলো হয়নি। আমিও জানি বিভিন্ন ডিস্ট্রিক্টে এখনও এক্সাম বাকি আছে এবং কোনো ডিস্ট্রিক্টে এখনও ফাইনাল রিক্রুটমেন্ট হয়ে এখনও পর্যন্ত কিন্তু সিপিসিএইচ ট্রেনিং শুরু হয়নি। তো তোমরা এখনও চেষ্টা করো, যারা কোনো জায়গায় এখনও সিকিউর হতে পারোনি, এই সিএইচওতে জয়েন করে তারপরে কিন্তু তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে আশা করি। এবং এরকম কন্টিনিউয়াস ক্লাস পেতে তোমরা কিন্তু চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা যত কমেন্ট করবে তোমাদের রিপ্লাই যত পাবো তত আমারও ভিডিও করতে ভালো লাগবে। চলো বেশি দেরি না করে আজকের প্রথমের কমিউনিটি হেলথ নার্সিংয়ের কোশ্চেন নিয়ে আলোচনা করি। পার্ল ইন্ডেক্স ইজ ইউজড, দেখো পার্ল ইন্ডেক্স নিয়ে কোশ্চেন আসে এবং পার্ল ইন্ডেক্স ইজ ইউজড অ্যাজ এ মেথড টু মেজার। কিসের জন্য পার্ল ইন্ডেক্স মেথড ইউজ করা হয়? ইমিউনাইজেশন এফিকেসি, এআরটি ড্রাগ এফিকেসি, কন্ট্রাসেপটিভ এফিকেসি নাকি পেস্ট কন্ট্রোল এফিকেসি। এখানে যে একটা শর্ট ফর্ম দেখতে পাচ্ছ সেটার আমি ফুল ফর্মটা আগে বলে দিই। দেখো এআরটি মানে হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ঠিক আছে, থেরাপি এফিকেসি। তাহলে পার্ল ইন্ডেক্স কিসে ইউজ করা হয় এখানে আমি শর্ট করে একটু নিজের নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে। তো পার্ল ইন্ডেক্স নিয়ে দেখো আমাদের এখানে একটা ইনফরমেশান দেওয়া রয়েছে। এটা কি ইন্ডিকেট করে? ইন্ডিকেটস কন্ট্রাসেপটিভ ফেলিওরকে ইন্ডিকেট করে বা কন্ট্রাসেপটিভ এফিকেসিকে ইন্ডিকেট করে। তাহলে আমরা আমাদের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম যে পার্ল ইন্ডেক্স বা পার্ল ইন্ডেক্স, পিআই ইন্ডেক্স বলা হয় একে। পিআই ইন্ডেক্স কন্ট্রাসেপটিভ ফেলিওরকে বা কন্ট্রাসেপটিভ এফিকেসিকে ডিনোট করে। তার মানে কি বোঝাচ্ছে? কন্ট্রাসেপটিভ ফেলিওর হয়ে যাওয়া মানে কি? কন্ট্রাসেপটিভ মেথড মানে আমরা বুঝি যেগুলো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড, যেগুলো হচ্ছে বার্থ স্পেসিংয়ের জন্য, বার্থ কন্ট্রোলের জন্য ইউজ করা হয় এবং কন্ট্রাসেপটিভ এফিকেসিকে কিন্তু এ ইন্ডিকেট করে। এবং এখানে এই কন্ট্রাসেপটিভ এফিকেসির মানে কি? হুইচ ইমপ্লাইজ অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস পার 100 ওম্যান ইয়ার্স, এইচডাব্লিউওয়াই মানে কি 100 ওম্যান ইয়ার্স, অর্থাৎ কত অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস আসছে এই কন্ট্রাসেপটিভ ইউজ করে, কত অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস আসছে পার 100 ওম্যান ইয়ার্সে, সেটাকে কিন্তু এই পার্ল ইন্ডেক্স দ্বারা ডিনোট করা হয়। এবং এর 3টে আলাদা আলাদা ভেরিয়াস ফর্মুলা রয়েছে। ফর্মুলাগুলোর মধ্যে আমরা যদি ইন্টু 100 দিয়ে মাল্টিপ্লাই করতে দেখি তাহলে তার ডিনোমিনেটর এবং নিউমারেটর কী হবে? ডিনোমিনেটরে হবে আমাদের টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস এবং নিউমারেটর হবে টোটাল ইয়ার্স অফ এক্সপোজার, যদি 100 দিয়ে মাল্টিপ্লাই থাকে। এবার দেখো যদি 1200 মানে 1200 দিয়ে মাল্টিপ্লাই থাকে তাহলে তার ডিনোমিনেটর হবে টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস ডিভাইডেড বাই নিউমারেটর হবে টোটাল মান্থস অফ এক্সপোজার। তার মানে আমরা কি দেখতে পেলাম? যদি ইয়ার্সে থাকে তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে। যদি সেটা মান্থস হয়ে যায় তাহলে আমরা জানি 1 ইয়ার ইকুয়ালস টু 12 মান্থ, তাহলে 12 দিয়ে তখন মাল্টিপ্লাই হয়ে যাবে, আরও 12 দিয়ে মাল্টিপ্লাইড হয়ে গিয়ে 1200 হয়ে যাবে। এবারে যদি আমরা 1300 দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো উপরে তো টোটাল অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সিস থাকবেই, নিচে হচ্ছে টোটাল নাম্বার অফ মেনস্ট্রুয়াল সাইকেল এক্সপিরিয়েন্সড। আমরা জানি ওভারঅল একটা ফিমেল তার টোটাল ওয়ান ইয়ারে 13 মেনস্ট্রুয়াল সাইকেলকে কিন্তু এক্সপিরিয়েন্স করে, ওই জন্য 1300 দিয়ে এখানে মাল্টিপ্লাই হয়েছে। আশা করি বোঝাতে পারলাম ফর্মুলা কি। এবার দেখো এখানে কিছু ফ্যামিলি প্ল্যানিং মেথডের পিআই দেওয়া আছে। মেল কন্ডোমসের ক্ষেত্রে 2 to 14 নিয়ে, ইন্ট্রাইউট্রাইন ডিভাইসেসের ক্ষেত্রে 0.5 to 2 এবং ওরাল পিলসের ক্ষেত্রে কিন্তু 0.1 to 0.5 পার্ল ইন্ডেক্স দেওয়া আছে। এবারে তাহলে আমরা পার্ল ইন্ডেক্স নিয়ে কিছুটা চর্চা করলাম, কিছুটা জানলাম এবং পার্ল ইন্ডেক্সের অ্যান্সারও আমরা পেয়ে গেছি। দ্যাট ইজ কত হবে বলো? কোন অ্যান্সারটা হবে তোমরাই জানাও। দ্যাট ইজ এটা কী হবে? কন্ট্রাসেপটিভ এফিকেসি। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে চলে যাই। কোশ্চেন নাম্বার 2তে দেখো, ইনভেশন অফ এ সাসেপ্টিবল হোস্ট বাই এ প্যাথোজেন অর মাইক্রোঅর্গানিজম রেজাল্টিং ইন এ ডিজিজ টার্মড, মানে কি কোশ্চেন বলেছে এখানে আমাদের? কোনো ইনভেশন হচ্ছে অফ এ সাসেপ্টিবল হোস্ট বাই এ প্যাথোজেন, কোনো একটা হোস্ট রয়েছে সামথিং, ধরো এখানে একজন হোস্ট রয়েছে এবং তার
তার ভেতরে কি ইনভেশন হচ্ছে, তার ভেতরে ইনভেশন হচ্ছে কোনো প্যাথোজেন ইনভেশন হচ্ছে, ঠিক আছে, প্যাথোজেন ইনভেশন হচ্ছে বা কোনো মাইক্রো অর্গানিজম ইনভেশন হচ্ছে এবং ইনভেশন হয়ে রেজাল্টিং ইন ডিজিজ। এর ফলে কি হচ্ছে, এর ফলে এখানে ডিজিজ হচ্ছে, এই হোস্টের দেহে ডিজিজ হচ্ছে। তাহলে একে কি বলা হয়, একে কি বলা হয়, টার্ম ড্যাশ ইমিউনিটি ক্রস ইনফেকশন কলোনাইজেশন নাকি ইনফেকশন, ইমিউনিটি ক্রস ইনফেকশন কলোনাইজেশন নাকি ইনফেকশন। দেখো এটারও আমি আমার নোটস প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে। কোশ্চেন নাম্বার 2, কলোনাইজেশন, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে কলোনাইজেশন, ঠিক আছে। মানে কি বলছে, প্রেজেন্স অ্যান্ড গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম, ওখানে মাইক্রো অর্গানিজমটা হোস্টের দিয়ে প্রেজেন্টও থাকছে এবং সেখানে কিন্তু গ্রোথও করছে, ঠিক আছে। অর অন অর ইন এ হোস্ট উইদাউট কজিং এনি ক্লিনিক্যাল সিমটমস, কোনো ক্লিনিক্যাল সিমটমস দেখাচ্ছে না। অর ট্রিগারিং অ্যান্ড ইমিউন রেসপন্স, কোনো ইমিউন রেসপন্সও ট্রিগারিং করছে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কলোনাইজেশনের ব্যাপার। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে কলোনাইজেশন। বেশ, এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ডিজিজ দ্যাট আর কন্ট্রাক্টেড অ্যাজ দ্য রেজাল্ট অফ মেডিকেল প্রসিডিওর। ভালো করে কোশ্চেনটা দেখবে বা কোশ্চেনটা পড়বে। মেডিকেল প্রসিডিওর, তুমি সামথিং ধরো কোনো প্যারাসিন্থেসিস প্রসিডিওর করছো, এগুলো আমরা পরে পড়বো প্যারাসিন্থেসিস কি, বা সামথিং ধরো তুমি থোরাসিন্থেসিস প্রসিডিওর করছো, বা যে কোনো মেডিকেল প্রসিডিওর করছো, সেই প্রসিডিওরের দরুন যদি কোনো ডিজিজ কন্ট্রাক্টেড হয়ে থাকে বা মানে কি বলবো, ট্রান্সফার হয়ে থাকে বা ঘটে থাকে, তাহলে সেই ডিজিজকে কী বলা হয়, অ্যাট্রোজেনিক ডিজিজ, নজোকোমিয়াল ডিজিজ, জুনোটিক ডিজিজ, টারশিয়ারি ডিজিজ। আমরা জানি জুনোটিক ডিজিজ কি, জুনোটিক ডিজিজ যেটা অ্যানিমেল টু হিউম্যান বিংস হবে, কোনো অ্যানিমেলের থেকে হিউম্যান বিংসে হয়, যেমন রেবিস, ঠিক আছে, এটা হতে পারে, এগুলো জুনোটিক ডিজিজ। টারশিয়ারি ডিজিজ মানে একদম প্রাইমারি পর্যায় থেকে সেকেন্ডারি পর্যায় থেকে গিয়ে টারশিয়ারিতে গিয়ে পৌঁছেছে, সেগুলো হচ্ছে টারশিয়ারি ডিজিজ। নজোকোমিয়াল ইনফেকশন মানে হচ্ছে বা ডিজিজ মানে হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, এগুলো আমরা চর্চা করব। তাহলে পড়ে রইল কি, আয়াট্রোজেনিক ডিজিজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং আয়াট্রোজেনিক ডিজিজ কেন হলো আমরা এটাও একটু দেখে নিই, আমার নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, দেখে নাও, আমার নোটস প্রোভাইড করে দিচ্ছি। আয়াট্রোজেনিক ডিজিজ মানে হচ্ছে আমাদের একটা মেডিকেল কন্ডিশন হবে, দ্যাট ইজ কজড বাই মেডিকেল ট্রিটমেন্ট, একটা মেডিকেল ট্রিটমেন্টের কারণে, মেডিকেল প্রসিডিওরের কারণে হবে বা ইন্টারভেনশনের কারণে হবে, রেদার দ্যান বাই অ্যান আন্ডারলাইং ডিজিজ বা ইনজুরি, কোনো আন্ডারলাইং ডিজিজ বা কোনো আন্ডারলাইং ইনজুরির জন্য হচ্ছে না বা কোনো মাইক্রো অর্গানিজমের জন্য হচ্ছে না, ঠিক আছে। আর জুনোটিক ডিজিজ যেটা বললাম, অ্যানিমেল টু ম্যান, রেবিস আর হিস্টোপ্লাজমোসিস, এগুলো হচ্ছে আমাদের সব জুনোটিক ডিজিজ। নেক্সট কোশ্চেন আমরা দেখি, কোশ্চেন নাম্বার 4 দেখি আমরা। কোশ্চেন নাম্বার 4-এ নোজোকোমিয়াল ইনফেকশন ইউজুয়ালি অকার্স হাউ মেনি আওয়ার্স আফটার অ্যাডমিশন ইন দ্য হসপিটাল, ঠিক আছে, এটা একটা নোজোকোমিয়ালের ইনফেকশন। আর কোশ্চেন নাম্বার 5-ও দেখো, হুইচ ইজ নট ইনক্লুডেড ইন প্রিভেনশন অফ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, মানে দুটোই হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের কোশ্চেন রয়েছে, তাই জন্য আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন নিয়ে একটু পড়ে নিই। এটা হচ্ছে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, or nosocomial infection, hospital acquired infection, another name কি, nosocomial infection। আর কি নামে ডাকা হয়, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বা এইচসিএআই, এগুলো হচ্ছে এর অ্যানাদার নেম। টাইপস কি, যদি মোস্ট কমন তোমাকে জিজ্ঞেস করে, মোস্ট কমন হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কি, দ্যাট ইজ মোস্ট কমন অর্গানিজমের নাম কি, স্ট্যাফাইলোককাস অরিয়াস হয়ে থাকে। আর আরেকটা হয় দ্যাট ইজ আমাদের ওটা হচ্ছে কি, যেটা ইউটিআইকে কজ করে, সেই মাইক্রো অর্গানিজমের নাম কি বলো,
ইকোলাই ব্যাকটেরিয়া, ঠিক আছে, ইকোলাই ব্যাকটেরিয়া। এছাড়া এন্টেরোকক্কা ক্যান্ডিডা এগুলো হতে পারে। আর কজেস কী কী কারণ হয়ে থাকে, ইউরিনারি ক্যাথেটার্সের জন্য হয়ে থাকে, সার্জিক্যাল প্রসিডিওর্সের জন্য হয়ে থাকে, সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার্সের জন্য হয়ে থাকে, মেকানিক্যাল ভেন্টিলেশনসের জন্য হয়ে থাকে। এবং এর মোস্ট কমন টাইপটা হচ্ছে আমরা কি বললাম, দ্যাট ইজ CAUTI, কটি হচ্ছে মোস্ট কমন। অ্যানাদার আর কি হতে পারে, আর কি হয়, সার্জিক্যাল সাইট ইনফেকশন, এসএসআই সার্জিক্যাল সাইট ইনফেকশন হয়। এছাড়া হচ্ছে ক্লেপসি, CALABSI ক্লেপসি হয়ে থাকে। এছাড়া কি হয় বলো, ভ্যাপ হয়ে থাকে, ভ্যাপ। এগুলো হচ্ছে সব হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। এবং হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কাকে বলে বা নজোকোমিয়াল ইনফেকশন কাকে বলে, যেটা হচ্ছে হসপিটালে অ্যাডমিশন হওয়ার, হসপিটাল অ্যাডমিশন এর 48 আওয়ার্স আফটার, হসপিটাল অ্যাডমিশন 48 আওয়ার্স পরে কিন্তু হয়ে থাকে, হসপিটাল অ্যাডমিশন হওয়ার 48 আওয়ার্স পরে হয়ে থাকে। এবং এখানে দেখো ব্লাড স্ট্রিম ইনফেকশনের ছবি দিয়েছে, এটা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এবং এখানে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তাহলে আমরা প্রিভেনশন কীভাবে করতে পারি, প্রিভেনশন আমরা ফ্রিকোয়েন্ট হ্যান্ড হাইজিন করব, আমরা প্রপার পিপি ইউজ করব, আমরা ইনডোয়েলিং ডিভাইসেস যখন দরকার নেই তখন রিমুভ করে দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আমরা রুটিন ডিসইনফেকশন করব, আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করব, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রিভেন্টিভ মেজার। আচ্ছা, তাহলে এখানে আমরা কোশ্চেন আবার চলে আসি। দেখো কি বলেছে, নজোকোমিয়াল ইনফেকশন কত আওয়ার্স পরে হবে, অ্যাডমিশনের কত আওয়ার্স পরে হবে, দ্যাট ইজ 48 আওয়ার্স। আমরা কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর হচ্ছে হুইচ ইজ নট ইনক্লুডেড কি বলেছে, প্রিভেনশন অফ HAI, হ্যান্ড হাইজিন করবো, ঠিক আছে, প্রপার অ্যাসেপটিক টেকনিক মেনটেন করবো অবশ্যই। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ফর অল পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দেওয়া, এটা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের প্রিভেনশনে আসবে না। তাছাড়া সেগ্রিগেশন করবো, ডিসপোজাল করবো, সবই আছে, অ্যান্টিবায়োটিক ফর অল পেশেন্ট এটা কিন্তু হবে না। এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, দ্য নাম্বার অফ ডেথস পার থাউজেন্ড পপুলেশনে নাম্বার অফ ডেথস চেয়েছে পার ইয়ার ইন এ গিভেন কমিউনিটি ইজ নোন অ্যাজ, কী বলা হয় এটাকে, ক্রুড ডেথ রেট বা CDR, ইনফ্যান্ট ডেথ রেট বা ইনফ্যান্ট মর্টালিটি রেট IMR, নিওনেটাল ডেথ রেট বা নিওনেটাল মর্টালিটি রেট NMR, নাকি পেরিনেটাল ডেথ রেট বা পেরিনেটাল মর্টালিটি রেট PNMR, কোনটা হবে বলো। এখানে হচ্ছে দেখো নিওনেটের টাইম পিরিয়ড জানি, এখানে নিওনেট বা ইনফ্যান্টের টাইম পিরিয়ড জানি, তাহলে এখানে ইন এ গিভেন কমিউনিটি বলেছে, এখানে নো এজ গ্রুপ, কোনো এজ গ্রুপই উল্লেখ করে দেয়নি। তাহলে এজ গ্রুপ যদি উল্লেখ না করে তাহলে IMRও হবে না, এটা NMRও হবে না, PNMRও হবে না, তাহলে কী হবে, CDR বা ক্রুড ডেথ রেট হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। দেখো ক্রুড বার্থ রেট হচ্ছে আমাদের নাম্বার অফ লাইভ বার্থস ডিউরিং দ্য ইয়ার ইন দ্য টাউন ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন অফ দ্য টাউন ইন্টু 1000। তারপর ক্রুড ডেথ রেট বা CDR হচ্ছে, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছে, নাম্বার অফ ডেথস ইন গিভেন প্লেস ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে, গিভেন প্লেস বা গিভেন কমিউনিটি ডিভাইডেড বাই মিড ইয়ার পপুলেশন অফ দ্য সেম প্লেস অ্যান্ড টাইম ইন্টু 1000। আর IMR কী হবে, ইনফ্যান্ট মর্টালিটি রেট, নাম্বার অফ ডেথস অফ ইনফ্যান্টস, এই যে এখানটা যেটা বলতে চাইছিলাম, ইনফ্যান্টস উল্লেখ করে দেবে, ইনফ্যান্টস আন্ডার 1 ইয়ার অফ এজ ইন্টু 1000 ডিভাইডেড বাই নাম্বার অফ লাইভ বার্থস, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক সেরকম নিওনেটাল মর্টালিটি রেট যদি বলতো তাহলে এখানে কী হয়ে যেত, এখানে ইনফ্যান্টসের জায়গায় নিওনেট হতো, আর এজটা কত হতো, নিওনেট আমরা জানি 1 ডে টু 28 ডে, এটা হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট হয়ে যেত। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, মেজর কজ অফ নিওনেটাল মর্টালিটি ইন ইন্ডিয়া। নিওনেটাল দ্যাট মিন্স নিউবর্ন এজ কত 1 ডে, বার্থের পর থেকে 1 ডে থেকে একদম হচ্ছে 28 ডে পর্যন্ত হচ্ছে নিউবর্ন। অ্যান্ড মর্টালিটি মানে কি, মর্টালিটি মিন্স ডেথ
রেট, মর্টালিটি মিন্স ডেথ রেট। তাহলে কি বলেছে, মেজর কজ, সবচেয়ে এর মধ্যে মেজর কজ কোনটা, বার্থ ইনজুরি নাকি অ্যাসফাইক্সিয়া নিউনেট্রাম যেটা হয়, নাকি প্রিটার্ম বার্থ, নাকি অল অফ দ্য অ্যাবাভ। এখানে মেজর কজ বলেছে, যদি মেজর ওয়ার্ডটা না থাকতো তাহলে একরকম অ্যান্সার হতো, মেজর দিয়ে দিয়েছে তাহলে কিন্তু একরকম অ্যান্সার হবে। ভালো করে ভেবে চিনতে দেবে এরকম অ্যান্সার থাকলে। দেখো এখানে নিওনেটাল মর্টালিটির একটা পাই ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এবং এই পাই ডায়াগ্রাম থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে প্রিটার্মের ক্ষেত্রে নীল দিয়ে ডিনোট করেছে, এবং এটাই দেখো সবচেয়ে বেশি পার্সেন্টেজে রয়েছে, কস্টটা 28.58%। প্রিটার্ম মানে আমরা বলতে পারি যে প্রিম্যাচিউরিটি অ্যান্ড LBW, লো বার্থ ওয়েট। ঠিক আছে, এরপর দেখো ইনফেকশনের ক্ষেত্রে কত পার্সেন্ট, ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের 18.36%। এরপরে দেখো বার্থ অ্যাসপাইক্সিয়া রয়েছে, বার্থ অ্যাসপাইক্সিয়ার ক্ষেত্রে হচ্ছে 22.45%। মিকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম 9.18%। রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম দ্যাট ইজ 7.14%। কনজেনিটাল ম্যালফরমেশন 4.08%, অ্যান্ড আদার্স হচ্ছে 10.2%। তাহলে আমাদের মেজর প্রায়োরিটি থাকবে কিন্তু প্রিম্যাচিউরিটি অ্যান্ড LBW, তারপরে আমরা সেই রকমভাবে অ্যান্সার দেবো। তাহলে এখানে অল অফ দ্য অ্যাবাভ তখনই থাকতো যদি মেজরটা না থাকতো। মেজর দিয়েছে মানে আমরা কি চুজ করব, আমরা প্রিটার্ম বার্থকে চুজ করব। ঠিক আছে, প্রিটার্ম বার্থকে চুজ করব। এবার আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, প্রত্যেক ভিডিওতে যেমন দিই, এই ভিডিওতেও তোমাদের যারা উপকৃত হও ভিডিও থেকে বা যারা আমাদের পেইড ক্লাস নিতে যাও তাদের জন্য এই ইনফরমেশন। দেখো এখানে আমাদের বিভিন্ন নার্সিং প্রিপারেশান গ্রুপ চ্যানেল হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে, এগুলো আমরা প্রত্যেকটা ভিডিওতে ইউটিউবে ছাড়ার সময় বা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে থাকি। ঠিক আছে, এবং আমাদের যে একাডেমি সেটার নাম আছে 360 নার্সিং একাডেমি, এবং এই নার্সিং একাডেমিতে বিভিন্ন কোচিংস, বিভিন্ন ক্লাসেস কন্টিনিউ চলছে, এবং যেই সব ব্যাচ বর্তমানে অ্যাডমিশন হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিই। সেগুলো আমি বিভিন্ন ভিডিওতে আমি পোস্টার দিয়ে বা বিভিন্ন যে ব্যানার থাকে সেগুলো দিয়েও বলেছি। প্রথম কথা, এখন যেটা চলছে ফার্স্ট অফ অল জেইপিবিএন ব্যাচ অলরেডি রানিং চলছে, অর্থাৎ ব্যাচ বলতে সেখানে থিওরি ক্লাস এবং কোশ্চেন ডিসকাশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবই করানো হচ্ছে, এবং তার সাথে সাথে জেইপিবিএন মক টেস্টও কিন্তু চলছে, এবং তার টোটাল ফিস হচ্ছে 400, বা আরও আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করলে তারপর আমরা জানিয়ে দেব যে কিভাবে অ্যাডমিশনটা নেবে বা কী প্রসিডিওর রয়েছে। এছাড়া আমাদের আপকামিং যে ব্যাচগুলো আসতে চলেছে, WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচ ফর 2027 জন্য, এটা উইল বি স্টার্টেড সুন। এছাড়াও একটা রয়েছে যে স্টার্টেড হবে জেইপিবিএন 2027 জন্য, জেইপিবিএনের ব্যাচ স্টার্টেড হবে, অ্যাডমিশন উইল বি স্টার্টেড ভেরি সুন। অ্যান্ড RRB নন নার্সিং ব্যাচ টার্গেট RRB 2027, এটাও অ্যাডমিশন উইল বি স্টার্টেড সুন। ঠিক আছে, এবং তোমাদের টেক্সট করার সময় এই যে তোমরা ব্যাচটা নিতে চাও সেটাকে টেক্সট করার সময় তোমাদের অবশ্যই এইটা মেনটেন করে বা এইটা লিখে দিতে হবে নিচে, যে ফুল নেম, তোমার নাম, তোমার কলেজ নেম, কোন কলেজ থেকে পাস আউট, কপি পেস্ট করুন। ঠিক আছে, মানে এই যে এইটা পুরো কপি পেস্ট করবে, যে জেইপিবিএন প্লাস স্টাফ নার্স কম্বাইন্ড নাকি ব্যাচ ইন্টারেস্টেড আর CHO ব্যাচ কী নেবেন সেটা কিন্তু আপনাদের লিখে দিতে হবে। ঠিক আছে, আর কন্ট্যাক্ট করার জন্য এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, ঠিক আছে, 9531710628, এই যে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করবে, কেউ ফোন করবে না, এই নাম্বারে তোমরা মেসেজ করবে শুধু। তোমাদের মেসেজ করার জন্য কি করতে হবে বলে দিলাম, ওইভাবে কিন্তু ফলো করবে। তো থ্যাংক ইউ টিম 360 নার্সিং একাডেমির তরফ থেকে তোমাদের এইটুকু টাইমটা দেওয়ার জন্য, এবং এখান থেকে তোমাদের কারো যদি হেল্প হয় অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, এবং তোমরা এভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বেশ, আমরা আবার ব্যাক করি, তোমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি ওখানে গেছিলাম, আবার ব্যাক করি। কোশ্চেন নাম্বার 8, ফিফথ স্টেজ অফ দ্য ডেমোগ্রাফিক সাইকেল। দেখো হঠাৎ করে এরকম ফিফথ স্টেজ তুলে দিয়েছে ডেমোগ্রাফিক সাইকেলটা, তাহলে আমাদেরকে জানতে হবে ডেমোগ্রাফিক সাইকেল কি। এটা আমাদের কমিউনিটির টপিক, এবং এই ডেমোগ্রাফি বলতে আমরা কি বুঝি বলো তো? ডেমোগ্রাফি মানে কি? ডেমোগ্রাফি মানে হচ্ছে স্টাডি অফ হিউম্যান পপুলেশন, ঠিক আছে,
পপুলেশন, এটাকে আমরা ডেমোগ্রাফি বলে থাকি শর্টে। এবং ডেমোগ্রাফির ক্ষেত্রে 5টা স্টেজেস বা 5টা সাইকেলে 5টা স্টেজেস হয়। ফার্স্ট স্টেজগুলোর নামগুলো এরকম: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ এবং ফিফথ স্টেজ। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ স্টেজ। এবং প্রত্যেকটা স্টেজেরই এবং আলাদা আলাদা নাম রয়েছে, প্রত্যেকটা স্টেজেরই আলাদা আলাদা নাম রয়েছে। কি আলাদা আলাদা নাম রয়েছে সেগুলো তাহলে আমাদেরকে একটু জানতে হবে, দেখো, এই যে স্টেজের নামকরণগুলো বা এই স্টেজে যেগুলো দেখা হয়, দ্যাট ইজ একটা হচ্ছে বার্থ রেট, এবং একটা হচ্ছে ডেথ রেট, আর একটা হচ্ছে ডেথ রেট। তাহলে আমাদের প্রথম কথা জানতে হবে বার্থ রেট যত বেশি হবে তত কী হবে, বার্থ রেট যত বেশি হবে পপুলেশন তত কী হবে, ইনক্রিজ হবে। এবং ডেথ রেট কী হবে, ডেথ রেট যত বেশি হবে তত পপুলেশন ডিক্রিজ হবে। এবং উল্টো দিক থেকে যদি বলি, বার্থ রেট যত ডিক্রিজ হবে তত পপুলেশনও ডিক্রিজ হবে, ঠিক আছে। এবং ডেথ রেট যত ডিক্রিজ হবে তত পপুলেশন ইনক্রিজ হবে, ঠিক আছে, এইটুকু আশা করি বুঝতে পারলে। এবং এখানে এবার দেখো, এখানে স্টেজ 1টাকে বলা হচ্ছে, স্টেজ 1-এ কী দেখা গেছে যে স্টেজ 1-এ তখনকার দিনে 1920 মানে তখনকার দিনে 1900 যে সালগুলো রয়েছে এটাকে বলা কি বিংশ শতাব্দী, তাই তো। বিংশ শতাব্দীতে দেখা গেছে কন্ট্রাসেপটিভ মেথড এর ইউজুয়াল বা কন্ট্রাসেপটিভ মেথডের টেকনিক তখন কিন্তু অতটা ইন্ট্রোডিউস হয়নি, সেই জন্য বার্থ রেট অনেক হাই হতো। এবং দেখা গেছে মেডিকেল ইন্টারভেনশনও সেই রকম তখন আসেনি। তুমি 1900 সালের কথা ভাবো, 1910-20 সালের কথা ভাবো, মেডিকেল ইন্টারভেনশন, কন্ট্রাসেপটিভ মেথড কিছুই আসেনি। তাহলে কন্ট্রাসেপটিভ মেথড যদি ঠিকঠাকভাবে ইন্ট্রোডিউস না হয় বার্থ রেট বাড়বে, এবং মেডিকেল ইন্টারভেনশন যদি ভালো না থাকে তাহলে ডেথ রেটও বাড়বে স্বাভাবিকভাবে। তাহলে দুটোই বাড়ছে বলে এই স্টেজকে বলা হচ্ছে কি হাই স্টেশনারি স্টেজ। তাহলে আমাদের ফার্স্ট স্টেজ হচ্ছে হাই স্টেশনারি, বোঝা গেল। এবার আমরা সেকেন্ড স্টেজে আসি। সেকেন্ড স্টেজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বার্থ রেটটা তো বার্থ রেট রিমেন সেমই আছে, কেননা তখনও পর্যন্ত আমাদের কন্ট্রাসেপটিভ মেথড বা ফ্যামিলি প্ল্যানিং মেথড কিন্তু ইন্ট্রোডিউস হয়নি। কিন্তু কিছুটা হচ্ছে মেডিকেল ইন্টারভেনশন এসছে, সেই জন্য কী হয়েছে দেখো, ডেথ রেটটাকে কিছুটা হলেও কমানো গেছে। এমন নয় যে পুরোপুরি কমে গেছে, কিন্তু কিছুটা হলেও কমানো গেছে মানে কি, তাহলে ডেথ রেট কম মানে আমরা কি বললাম, ডেথ রেট কম মানে হচ্ছে পপুলেশন ইনক্রিজ করবে। এবং বার্থ রেট রিমেন সেম মানে বার্থ রেট বাড়ছে মানে কি পপুলেশন ইনক্রিজ। তাহলে ওভারঅল কী হচ্ছে, আর্লি এক্সপ্যান্ডিং মানে আস্তে আস্তে বাড়া শুরু করেছে, আস্তে আস্তে কিন্তু পপুলেশন ইনক্রিজ করা শুরু করেছে। ওই জন্য এই স্টেজকে বলা হচ্ছে আর্লি এক্সপ্যান্ড করা মানে কি, ছড়িয়ে যাওয়া মানে বাড়া শুরু করেছে, ঠিক আছে, বাড়তে শুরু করেছে। তাহলে ইন্ডিয়া 1920-তে হচ্ছে হাই স্টেশনারি স্টেজে ছিল, এবং সাউথ এশিয়া এবং আফ্রিকা আর্লি এক্সপ্যান্ডিং স্টেজে রয়েছে। এরপরে আমরা পরবর্তী স্টেজটা দেখি, দ্যাট ইজ দেখো এখানে কী হয়েছে, বার্থ রেট তো রিমেন সেম ছিল সেকেন্ড স্টেজ পর্যন্ত, এবারে বার্থ রেটও কমা শুরু করে দিয়েছে, ডিক্রিজ করা শুরু করে দিয়েছে, কেননা এখানে ফ্যামিলি প্ল্যানিং মেথড ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক আছে, কিন্তু তার ইউজ সেই রকমভাবে কিন্তু সবাই করতে পারছে না, সেই জন্য বার্থ রেটটা খুব কম পরিমাণে কিন্তু ডিক্রিজ করেছে। এবং ডেথ রেটটা এত ভালো মেডিকেল ইন্টারভেনশন চলে এসছে অনেকটা, যে ডেথ রেটটা অনেকটা কমানো গেছে বেশি। সেই জন্য কি হয়েছে যে বার্থ রেটও যদি কমে, আমরা দেখছি যে বার্থ রেটকেও কমানো গেছে, বার্থ রেট কমানো মানে কি পপুলেশন অনেকটা কমে গেছে। এবং ডেথ রেটকে অনেকটা কমানো গেছে, মানে কি
পপুলেশন কিন্তু বাড়ছে, মানে বার্থ রেটকে আমরা কমাচ্ছি এবং ডেথ রেটকে অনেকটা কমাচ্ছি, মানে পপুলেশন সে কমছে বাড়ছে এরকম করে অতটা এক্সপ্যান্ডিং করছে না, লেট এক্সপ্যান্ডিং করছে। ঠিক আছে, তাহলে কি বললাম, লেট এক্সপ্যান্ডিং করছে। এখানে থার্ড স্টেজ লিখে নাও, লেট এক্সপ্যান্ডিং, লেট এক্সপ্যান্ডিং। যে জায়গাটা বুঝতে পারবে না কমেন্ট করবে, আমি এই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এরপরে ফোর্থ স্টেজে আমরা যাই। ফোর্থ স্টেজে দেখো লো স্টেশনারি কেন বলা হচ্ছে। ফোর্থ স্টেজে মেডিকেল ইন্টারভেনশন এসছে, ঠিক আছে, ভালো কথা, মেডিকেল ইন্টারভেনশন এসছে। মেডিকেল ইন্টারভেনশন এসে আমরা ডেথ রেটটাকে কমিয়েছি। ফ্যামিলি প্ল্যানিংও এসছে, ভালো কথা, ফ্যামিলি প্ল্যানিংয়ে এসছে, সেই সময় আমরা বার্থ রেটটাকে কমাতে পারছি। ওই জন্য কী হয়েছে, ওই জন্য বার্থ রেট কমে গেছে, মানে অনেকটা পপুলেশন কমে গেছে এবং ডেথ রেটও কিন্তু অনেক, ডেথ রেটও কমায় অনেক বেড়ে গেছে। ঠিক আছে, মানে অনেক কমে যাচ্ছে ডেথ রেট অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, একটা ওভারঅল লো স্টেশনারি স্টেজে রয়েছে। এটা হচ্ছে আমাদের কী হবে তাহলে, লো স্টেশনারি স্টেজ। এখানে লেখো লো স্টেশনারি স্টেজ। এরপরে আমরা ডিক্লাইনিং স্টেজ পাবো, কারণ ডিক্লাইনিং কেন, পপুলেশন ডিক্লাইন করছে কেন, বার্থ রেট এতটা কন্ট্রাসেপটিভ মেথড সবাই ইউজ করছে, বার্থ রেট অনেক কমে গেছে। অনেক কমে যাওয়া মানে কি, বার্থ রেট অনেক কমে যাওয়া মানে পপুলেশন একদম ডিক্রিজ করে যাওয়া। ঠিক আছে, এবং ডেথ রেটটা যেমনকার তেমনই ছিল। তাহলে এখানে আমরা ডিক্লাইনিং ফেজে চলে এলাম। তাহলে জার্মানি, হাঙ্গারি এখন ডিক্লাইনিং ফেজে রয়েছে, ইন্ডিয়া, চায়না এখন সিঙ্গাপুর লেটস এক্সপ্যান্ডিংয়ে রয়েছে, এবং ইউকে, ডেনমার্ক, সুইডেন, বেলজিয়াম এটা লো স্টেশনারি স্টেজে রয়েছে। আশা করি তোমাদের স্টেজগুলো বোঝাতে পারলাম। এবারে ফিফথ স্টেজটা কি ডেমোগ্রাফিক সাইকেলের, সবাই ইজিলি অ্যান্সার দিতে পারবে। ফিফথ স্টেজটা হচ্ছে আমাদের কি, ডিক্লাইনিং। সবচেয়ে লাস্টে আমরা পেলাম ডিক্লাইনিং। ওকে, কোশ্চেন নাম্বার 9 চলে যাই আমরা। দ্য প্রপোর্শন অফ ক্লিনিক্যাল কেসেস রেজাল্টিং ইন সিভিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। ভালো করে বুঝবে, ক্লিনিক্যাল কেস বলেছে, ঠিক আছে, কোনো একটা কেস অর কোনো একটা মানে ডিজিজ প্রসেসের কথা বলেছে, যেখানে সিভিয়ার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, মানে কি সাইন সিমটম দেখা যাচ্ছে। তাহলে সেই প্রপোর্শনটাকে কি বলা হবে, ভিরুলেন্স, প্যাথোজেনেসিস, প্যাথোজেনিসিটি, ইনফেক্টিভিটি। ভালো করে এই চারটা বোঝো, এখানে এই চারটা বোঝো। ঠিক আছে, এই চারটা বোঝো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভিরুলেন্স মানে কি বলছে এবং প্যাথোজেনিসিটি মানে কি বলছে। ভিরুলেন্স মানে হচ্ছে সিভিয়ারিটি অফ প্যাথোজেন টু কজ ইনফেকশন অ্যান্ড থ্রট দ্য হোস্ট ডিফেন্স। ভিরুলেন্স সেই অবস্থাকে বোঝাচ্ছে যেটা একটা প্যাথোজেনের সিভিয়ারিটি অফ কজ ইনফেকশন কজ করা সিভিয়ারিটিটাকে বোঝাচ্ছে, এবং এখানে তুমি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস দেখতে পাবে। ঠিক আছে, দ্যাট থ্রট দ্য হোস্ট ডিফেন্স। আর প্যাথোজেনিসিটি রেফার্স টু দ্য অ্যাবিলিটি অফ এ বায়োলজিক্যাল এজেন্ট অর প্যাথোজেন টু কজ ইনফেকশন টু ইটস হোস্ট ডিউরিং দ্য হোস্ট প্যাথোজেন ইন্টারাকশন। মানে প্যাথোজেনিসিটি মানে কি বলছে, এর একটা অ্যাবিলিটি অফ এ বায়োলজিক্যাল এজেন্ট বা প্যাথোজেন, কোনো একটা প্যাথোজেন বা কোনো একটা বায়োলজিক্যাল এজেন্টের অ্যাবিলিটির কতটা রয়েছে টু কজ ইনফেকশন কজ করার জন্য। ভিরুলেন্স সিভিয়ারিটিটাকে বোঝাচ্ছে, কিন্তু এ অ্যাবিলিটিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, এটা একটা ডিফারেন্স হলো। এছাড়া দেখো ভিরুলেন্স হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ইন নেচার, দ্য কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরস অফ ভিরুলেন্স মে কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ সিভিয়ারিটি অফ ডিজিজ। এ কিন্তু সিভিয়ারিটি অফ ডিজিজকে কন্ট্রোল করতে পারে। কিন্তু প্যাথোজেনিসিটি হচ্ছে একটা কোয়ালিটেটিভ টার্ম, এটা একটা কোয়ালিটেটিভ, তাহলে এটা কোয়ান্টিটেটিভ এবং এটা হচ্ছে কোয়ালিটেটিভ। বেশ, দ্য মোস্ট কমন মেজারমেন্ট অফ ভিরুলেন্স ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য প্যাথোজেন টু কজ ডেথ অফ দ্য ইনফেক্টেড হোস্ট। কিন্তু প্যাথোজেনিসিটি মেজার্ড করে বাই ভিরুলেন্স ফ্যাক্টরস হুইচ এনহ্যান্স দ্য অ্যাবিলিটি অফ এ মাইক্রো অর্গানিজম টু ইভাড দেয়ার হোস্ট ডিফেন্স। এরপর আর একটা ডিফারেন্স আছে, দেখে নাও।
আর একটা ডিফারেন্স, এটা হচ্ছে ভিরুলেন্স অ্যান্ড ইনফেক্টিভিটি। ভিরুলেন্স অ্যান্ড প্যাথোজেনিসিটি দেখলাম আমরা, এবার ভিরুলেন্স এবং ইনফেক্টিভিটির মধ্যে ডিফারেন্স দেখে নিই, ঠিক আছে? তাহলে ভিরুলেন্স মানে আমরা পড়লাম একটু আগে যে সিভিয়ারিটিটাকে কিন্তু যেটা ডিনোট করছে, এবং ইনফেক্টিভিটি প্যাথোজেনিসিটি মানে কি বলেছিলাম আমরা, অ্যাবিলিটি। এবং এখানেও দেখা যায় অ্যাবিলিটি অফ অ্যান ইনফেকশাস এজেন্ট টু পাস ফ্রম এ সিক টু এ সাসেপ্টিবল। তাহলে একজন সিক পারসন রয়েছে, তার কাছ থেকে একজন সাসেপ্টিবল হেলদি ইন্ডিভিজুয়ালের কাছে যে ইনফেকশাস এজেন্টটা পাস করবে, সে পাস করতে গেলে তার যে অ্যাবিলিটিটা কতটা এই এজেন্টটাকে এখানে পাস করতে পারবে, কতটা ট্রান্সফার করতে পারবে বা কতটা পারবে না, সেই অ্যাবিলিটিটাকে বলা হচ্ছে ইনফেক্টিভিটি। তাহলে আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিসে পাবো বললাম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কার মধ্যে পাবো, দ্যাট ইজ ভিরুলেন্সের মধ্যে পাবো, ঠিক আছে? ভিরুলেন্সের মধ্যে পাবো। বেশ, এরপরে কোশ্চেন নাম্বার 10-এ যাই। জেনারেল ফার্টিলিটি রেট, এটাকে বলা হয় জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট নয়, জিএফআর কমিউনিটিতে জেনারেল ফার্টিলিটি রেট। মানে কি, নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 প্রেগনেন্সি, নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ফিমেলের পপুলেশন, নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ফিমেলস ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ, নাকি নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 পপুলেশন। দেখো, ফার্টিলিটি মানে কি আমরা জানি, স্টেরিলিটি মানে কোনো কনসিভ না করতে পারা, আর ফার্টিলিটি মানে কনসিভ করা। তাহলে কনসিভ করা মানে কি, প্রেগনেন্ট হওয়া। তাহলে কনসিভ কোন এজ গ্রুপে হয়, দ্যাট ইজ রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। ভেরি গুড, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ কত, দ্যাট ইজ 15 to 49 ইয়ার্স। ভেরি গুড। তাহলে যেখানে রিপ্রোডাক্টিভ নেই বাদ দিয়ে দাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে নাম্বার অফ লাইভ বার্থস পার 1000 ফিমেলস ইন রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। এটা হচ্ছে আমাদের জেনারেল ফার্টিলিটি রেট। এখানে আমরা একটু দেখে নিই জেনারেল ফার্টিলিটি রেট। হ্যাঁ, এখানে দেখো ইকুয়েশনস অফ মেজারমেন্ট অফ ফার্টিলিটি। প্রথমে হচ্ছে সিবিআর মানে হচ্ছে ক্রুড বার্থ রেট মানে হচ্ছে টোটাল নাম্বার অফ বার্থস ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 1000 পার ইয়ার। এরপরে আছে জেনারেল ফার্টিলিটি রেট, জিএফআর মানে হচ্ছে নাম্বার অফ বার্থস ডিভাইডেড বাই উমেন ইন 15 to 49 ইয়ার্স রেঞ্জ, মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ইন্টু 1000 পার ইয়ার। আর এজ স্পেসিফিক বার্থ রেট দেখো এখানে দেওয়া আছে, এজ স্পেসিফিক বার্থ রেট হচ্ছে নাম্বার অফ বার্থস ডিভাইডেড বাই উমেন অফ এনি স্পেসিফাইড ইয়ার গ্রুপ। এটা কোনো এজ গ্রুপ দেওয়া নেই, এনি এজ স্পেসিফাইড ইয়ার গ্রুপ ইন্টু 1000। ওকে, নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11। হোয়াট ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য হার্মফুল অ্যান্ড হার্মলেস ওয়েস্ট? হার্মফুল ওয়েস্টের একটা এক্সাম্পল দাও, নিডিল হার্মফুল ওয়েস্ট আমাদের নিডিল, এবং হার্মলেস একটা ওয়েস্ট, হার্মলেস যেটা অতটা হার্ম করবে না, যেমন তার মধ্যে হতে পারে ধরো কোনো কটন সোয়াব ধরে নিলাম। তাহলে এই কটন সোয়াব এবং নিডিল এগুলোকে সেপারেটিং করার প্রসেসকে কী বলা হবে? দ্যাট ইজ ডিসপোজাল, সেগ্রিগেশন, ট্রান্সপোর্টেশন, ডিকন্টামিনেশন করে তো আমরা সেপারেট করতে পারবো না। ট্রান্সপোর্ট তো সেপারেট হবে না। ডিসপোজ করা মানেও সেপারেট নয়, তাহলে সেগ্রিগেশন। রাইট অ্যান্সার হচ্ছে সেগ্রিগেশন। যেমন আমরা নিডিলকে কোথায় ডিসকাস করি বা কটন সোয়াবকে কোথায় ডিসকাস করি, দেখো পরবর্তী একটা কোশ্চেন আছে 12 এবং 12 পর্যন্ত আজকে করাই। ইনফেকশাস নন সার্প ওয়েস্ট ইজ কালেক্টেড ইন, এখানে এটা জানতে গেলে আমাদের বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট জানতে হবে, বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট বা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট চার্ট। এটা হচ্ছে মেনলি 4টে ক্যাটাগরি হয়, একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে হোয়াইট পিপিসি বা পাংচার প্রুফ কন্টেনার, এবং একটা হচ্ছে ব্লু। তাহলে ইয়েলো ক্যাটাগরির মধ্যে যেগুলো হচ্ছে সমস্ত কিছু ইনফেকশাস, যেগুলো বডি কন্টামিনেটেড এবং যেগুলো কিন্তু শার্প নয়, যেমন পোস্ট অপারেটিভ বডি পার্টস, প্লাসেন্টা, প্লাস্টার অফ প্যারিস, প্যাথোলজিক্যাল ওয়েস্ট,
কটন ওয়েস্ট, ড্রেসিং মেটেরিয়ালস, বেডিংস, বডি ফ্লুইড, কন্টামিনেটেড পেপার ক্লথ, তারপর হচ্ছে আমাদের প্লাসেন্টা হবে, প্লাসেন্টা বললাম, ফেস মাস্ক, ক্যাপ, সাইটোটক্সিক এক্সপায়ার্ড অ্যান্ড ডিসকার্ডেড মেডিসিন, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ল্যাব ওয়েস্ট, এগুলো সব ইওলো বিনে বা ইওলো ব্যাগে যাবে। রেডে কী কী যাবে? রেডে হচ্ছে যেগুলো হচ্ছে রিইউজেবল ওয়েস্ট, যেমন সিরিজ উইদাউট নিডিল, আইভি সেট, সমস্ত প্লাস্টিক জিনিসগুলো যেমন আইভি সেট, ক্যাথেটার্স, গ্লাভস, ইউরিন ব্যাগ, ডায়ালাইসিস কিট বা আইভি বটলস, এগুলো সব ডিসকার্ডেড হবে। এবং হোয়াইটে কী হবে? হোয়াইট পিপিসি, সমস্ত পাংচার প্রুফ কন্টেনার, নাম কেন দিচ্ছে পাংচার প্রুফ, মানে এখানে সমস্ত কিছু সব হচ্ছে আমাদের যেগুলো শার্প ওয়েস্ট সেগুলো যাবে, যেমন নিডলস, সিরিঞ্জ উইথ ফিক্সড নিডলস, ব্লেড, স্ক্যালপেল, ল্যান্সেট, এগুলো সব যাবে। এবং ব্লুতে আমাদের কি যাবে? যেগুলো হচ্ছে ব্রোকেন গ্লাসওয়্যার, যেমন ব্রোকেন গ্লাস, অ্যাম্পেলস, ভায়ালস, ল্যাপস লাইটস, মেটালসের তৈরি নেলস, মেটালিক বডি ইমপ্লান্টস, এগুলো সমস্ত কিছু আমাদের ব্লুতে যাবে। তাহলে এখানে আমরা 12 দাগের কোশ্চেন পর্যন্ত আজকে করব। এবং 12তে কী চেয়েছে? ইনফেকশাস কিন্তু নন শার্প। আমরা কি বললাম? নন শার্প এবং ইনফেকশাস কোথায় যাবে? দ্যাট ইজ ইওলো ব্যাগে যাবে, ইওলো ব্যাগে যাবে। ঠিক আছে।